হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সাথে দারুণ একটি ঘটনা শেয়ার করতে। আজকে যিনি ঘটনাটা শেয়ার করেছেন উনি বারবার বলে দিয়েছেন, ম্যাডাম আজকের ঘটনাটা যখন আপনি আপনার ইউটিউব পরিবারের শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই একবার তাদের সাথে বলে দেবেন আজকের ঘটনাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটি ঘটনা। আর এই ঘটনাটা বাস্তবে ঘটেছিল। আমাদের যে দাদা ভাই শেয়ার করেছেন ওনার নাম হচ্ছে অলোক সাধুকা। অলোক দাদা ভাইয়ের বাবার সাথে, সালটা ছিল 1985। 1985 ফেব্রুয়ারির 19 তারিখ। বলছে একটা এমন ঘটনা ঘটে, এই ঘটনাটা আমাদের পুরো পরিবারটাকে ভয়ে আকৃষ্ট করে দেয় গত কয়েকটা বছর। হ্যাঁ, ঘটনাটা সবাই শোনো। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নাও। তাহলে চলো বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। আজকের ঘটনাটা আমাদের অলোক সাধুকা যিনি বলেন ম্যাডাম, আমি আপনার নীরব শ্রোতা। আমার ঘটনা শুনতে আপনার খুব ভালো লাগে। আপনি যেরকম ভাবে সরল মনের একদম সাদামাটা ঘটনা বলেন, সত্যি ভালো লাগে। না কোনো বেশি এডিটিং আছে, না কাটিং আছে, না মিউজিক সাউন্ড সেরকম হেভি রিচ আছে, একদম সিম্পল। আপনি মনে হয় যেন বসে ঘটনা বলছেন আর আমরা আপনার একদম সামনে বসে ঘটনা শুনছি। আর সত্যি কথা বলতে অলোক দাদা ভাই বলে না, এটা তোমরা অনেকেই কমেন্টে বলো। সত্যি তোমাদের কাছে আমি আপ্লুত। তো চলো এবার ঘটনায় ফিরি। অলোক দাদা ভাই বলেন 1985 সালে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, সেদিন আমার বাবার যিনি বাবা ছিলেন, মানে আমার ঠাকুরদার শ্রাদ্ধ শান্তি। আমার বাবা ওনার বাবাকে ঠাকুরদাকে মানে খুব অল্প সময় পান। তো বাবার তখন বয়সটাও কিন্তু খুব একটা বেশি ছিল না। আমার বাবার বয়স তখন অনেকটাই ছোট, মানে অনেকটাই কম। ওই ধরো আনুমানিক 12 বছর কি 14 বছর এরকম মধ্যে বাবার বয়স। আমার বাবা যেহেতু বাড়ির একটি মাত্র ছেলে, সেখানে দাঁড়িয়ে বাবাকে মুখাগ্নি করতে হয়, তার বাবার মুখাগ্নি করেন। দিয়ে উনি যখন শ্রাদ্ধ শান্তি 19 তারিখ ছিল ফেব্রুয়ারি মাসে, সালটা ছিল 1985, বলছেন সবাই বাড়িতে ঠিক তার আগের দিন মানে 18ই ফেব্রুয়ারি বাড়িতে সবাই সন্ধ্যাবেলা বসে আলোচনা করছে যে কালকে তো শ্রাদ্ধ শান্তি, ধুতি আরো জিনিস যেগুলো লাগে ব্রাহ্মণদেরও তো দিতে হয়, সেই বিষয় নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে কথা বলছে। আমার বাবা যেহেতু বাবাকে খুব ভালোবাসতেন, তার বাবা ওরকম ভাবে মারা যান। আর সব থেকে বড় কথা, আবার ঠাকুরদা মারা গেছিলেন মাছ ধরতে গিয়ে ওনাকে ভূতে ধরে। তো সেই একটা অধ্যায় আছে, সেই একটা ঘটনা, সেটা নয় আমি পরে বলবো। এই ঘটনাটা যেহেতু আমাদের দাদা ভাইয়ের বাবার সাথে ঘটে, তো দাদা ভাই এই ঘটনাটা বলছে। যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমি দাদা ভাইকে বলবো যে আপনার ঠাকুরদার সাথে কি হয়েছিল, যে আপনার ঠাকুরদা এরকম মাছ ধরতে যাওয়ার পর উনি মারা গেলেন, সেটা আমরা পরে জেনে নেব। কিন্তু এখন বিষয় হচ্ছে, বলছেন আমার বাবা ওই সন্ধ্যা 7টা 7:30টার দিকে সবাই বসে যখন উঠোন ভরে লোক সবাই আলোচনা করছে শ্রাদ্ধ শান্তির কাজের কেনাকাটা, বাজার দোকান। দেখো এখনের মতো তো আগে তো ক্যাটারিং ছিল না, যে কিছু হলেই এখন মানুষের টাকাও আছে, মানুষ ক্যাটারিং দিয়ে দিচ্ছে। আগে এইসব তো ছিল না। আগে বাড়ির নিজেরা লোকরা যারা থাকতেন, বাড়ির পরিবারের লোকরা সবাই মিলে কিন্তু এই পুজো পার্বণ বা শ্রাদ্ধ শান্তি বাড়ির লোকরাই করতেন। শুধু 5টা 3টে 7টা 9টা এরকম ব্রাহ্মণ আসতেন, এসে ওনারা কাজগুলো নিয়ম বিধি মেনে তুলে দিতেন। তো
সবটাই বাড়ির পরিবারের লোককে করতে হয়, তারা বসে আলোচনা করছে। আমাদের অলোক দাদাভাই বলেন আমার বাবা ওই সময় শরীরটা ভালো লাগছে না, উনি তো কাঁচা গায়ে, বাবার মুখ অগ্নি করেছেন, ওনার রুমে গিয়ে উনি শুয়ে পড়েন। এবার বাড়ির কিছুটা বর্ণনা দিই। বাড়িটা উনি বলেন আমার বাবার যে বাড়ি ছিল, মানে ঠাকুরদার বাড়ি ছিল, সেটা হচ্ছে সামনে খোলা বিশাল একটা বাগান, সামনে বিশাল একটা খোলা বাগান, তার পাশেই একটা পুকুর, পুকুর বাগান সব নিয়ে মাঝখানে ছিল মানে ঠাকুরদার বাড়ি। মানে একদম জঙ্গল, পুকুর, মাঠ ঘাট সব নিয়ে, মানে আগে তো এরকমই ছিল, গাছপালা অতিরিক্ত ছিল, পুকুর, এখন তো সবই বোঝাই হয়ে গেছে, গাছপালা কাটা হয়ে যাচ্ছে, নেই, এখন নেই, আগে ছিল, প্রচুর ছিল, লোক কম ছিল, গাছ পুকুর জলাশয় প্রচুর ছিল। এখন লোক বাড়ছে, থাকার জায়গা কম পড়ে যাচ্ছে, লোকে সব প্রমোটার হয়ে যাচ্ছে, প্রমোটারই করছে, সব এখন বোঝাই হয়ে যাচ্ছে, গাছপালাও চলে যাচ্ছে। যাই হোক, তো অলোক দাদা ভাই বলেন আমার বাবা যখন শুয়ে রয়েছেন ওনার রুমে গিয়ে, ওনার রুমে একটা শুধু বিছানা পাতা ছিল। যেহেতু উনি বাবার মুখাগ্নি করেছেন, তার জন্য উনি তো বিছানায় শুতে বসতে পারবেন না, মাটির মধ্যে খড় বিছিয়ে বিছানা করা হতো। এখন যদিও সবকিছুই পাল্টে গেছে, কিন্তু আগে অনেক কিছুই নিষ্ঠাভাবে পালন হতো। বলছে আমার বাবা নিচে খড় পাতা, সেই খড় পাতার মধ্যে বাবা শোয় গিয়ে দেখছে একটা জানলা দিয়ে একটা ফস ফস করে শব্দ হচ্ছে, মানে কোনো সাপ ফস ফস করলে সেরকম না, অন্য একটা শব্দ। মানে ধরো কোনো 16 বছর 10 বছর এরকম টিনেজার ছেলে মেয়ে যখন অনেকটা দৌড়ায়, রাস্তা দৌড়াতে 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 যখন একটা জায়গায় এসে দাঁড়ায় হাঁপিয়ে গিয়ে, তখন যেরকম ভাবে হাঁপায়, ঠিক এই রকম সেম হাঁপাচ্ছে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের অলোক দাদা ভাইয়ের বাবা যিনি ছিলেন, উনি শব্দটা শোনেন। তো ভাবছে যে হঠাৎ এইরকম আওয়াজ কোথা দিয়ে হচ্ছে, শরীর মন কোনোটাই ভালো না, কোনোটাই সাথ দিচ্ছে না। উনি এক প্রকার উঠে বসেন, বসে উনি যেখানটা শুয়ে রয়েছেন ওই দিকে একটা জানলা, একটা এই পাশে হচ্ছে বিছানা, ওনার বিছানার ওপাশে একটা জানলা, মানে বিছানার মধ্যে শুলেও একটা জানালা পাবে, আবার বিছানা থেকে নামলেও এইদিকে একটা জানালা পাবে। এইদিকে জানালাটা হচ্ছে বাড়ির যে বাগান পুকুর আছে সেই লাগানো জানালা, আর এই দিকেরটা হচ্ছে ওইদিকে মাঠ আছে ধানের চাষ, ওই দিকের জানালা ওইটা। তো তখন উনি উঠে বসে দুপাশে তাকায়, জানালার দিকে চোখ যায় না, বুঝতে পারছে না, কিছু তো দেখা যাচ্ছে না, আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো তখন অলোক দাদা ভাইয়ের বাবা উনি আবার শুয়ে পড়েন, ভাবলো কি না কি হচ্ছে, দূর, শুয়ে পড়েন। ঠিক যখন উনি শুয়ে পড়েন, শুয়ে পড়ার ঠিক 10-15 মিনিট পর যখন আস্তে আস্তে চোখে হালকা একটা নিদ্রা আসে, তখন উনি আবারও সেই শব্দ, আবারও সেই শব্দ একই রকম ওরকম হচ্ছে। তখন উনি তড়িঘড়ি উঠে ভাবছে হয়তো বাড়িতে যেহেতু আশেপাশের এলাকার অনেকই বন্ধু বান্ধবের মা বাবা এসছে, পাড়ার সবাইকে নিয়েই তো কাজটা হবে, ভাবছেন হয়তো ওনারই কোনো বন্ধু স্কুলের হয়তো জানলার কাছে এসে ধারে লুকিয়ে করছে। তো উনি কি করে, আস্তে আস্তে দেখার জন্য ভাবছে কোনো বন্ধু করছে, যতই হোক ছেলে বয়স তো, উনি আস্তে আস্তে উঠে সাইড দিয়ে জানলার ওখানটা গিয়ে উকি দেয় বাইরেটা যখন উকি দেয় তখন উনি পরিষ্কার দেখেন একজন পুরো সাদা একটা বস্ত্র পরা, ঠিক মানে একদম ধবধবে কাঁচা নতুন বস্ত্র পরা, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওখান থেকে হঠাৎ পোড়া কাঠের
কাঠ জ্বালালে যেরকম পুড়ে যাওয়ার পর যখন কাঠ বুঝে যায় যেরকম একটা ধোঁয়ার স্মেল বেরোয়, সেরকম একটা ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, একদম পোড়া কাঠের ধোঁয়ার গন্ধ। অনেকক্ষণ ধরে অলোক দাদাভাইয়ের বাবা দেখে ভাবছে ওখানে সাদা পোশাক পরে ওরকম ওখানে কে দাঁড়িয়ে আছে, আর ওরকম ভাবে পুরো একটা গন্ধ। এবার ভাবছে হয়তো মশা টশা ধরছে, ওখানে বসে সবাই গল্প করছে, হয়তো আগুন দিয়েছে, সেই ধোঁয়াটা আসছে। এইটা কিন্তু অলোক দাদা ভাইয়ের বাবা কিন্তু মনে মনে ভাবছে। এই দিকে বিষয়টা হচ্ছে সাদা ওরকম ধবধবে কাপড় পরা ওখানে জানলার পাশে কে দাঁড়িয়ে রয়েছে। যখন অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করে, যখন দেখতে পাচ্ছে না তখন সে লুকিয়েছিল, মানে অলোক দাদা ভাইয়ের বাবা কোনো বন্ধু পাড়ার ভেবে ভয় দেখাচ্ছে, তার জন্য লুকিয়ে দেখছিল। যখন দেখতে পাচ্ছে না, আর যখন দেখতে পাচ্ছে ওটা কোনো বাচ্চা না, একজন বড় কেউ, তখন অলোক দাদা ভাইয়ের বাবা সাথে সাথে একদম জানলার কাছে এসে দাঁড়ায়। লম্বা লম্বা শিক দিয়ে রড, মানে লম্বা লম্বা রড দিয়ে জানালা করা, যেরকম সেকালের মানে আগের হতো। আগে তো ডিজাইন হতো না, ওই কাঠ থাকতো, কাঠের মধ্যে রড গুলো ঢোকানো এরকম। ঠিক ওইখানে একদম এসে যখন জানলার কাছাকাছি দাঁড়ায়, তখন মানে আমাদের অলোক দাদা ভাইয়ের বাবা ওইদিকে তাকিয়ে তখন বলে, কে ওখানে, কে কে ওখানে হাঁপাচ্ছ এত? এই কথা যখন বলে তখন দাদা ভাইয়ের বাবার দিকে আস্তে করে সে ঘুরে তাকায়। যখন ঘুরে তাকায় তখন দেখছে ওটা আর কেউ না, ওইটা হচ্ছে নিজের বাবা, মানে দাদা ভাইয়ের বাবার বাবা, যার মুখাগ্নি উনি করেছেন। তখন বলছে, বাবা তুমি, বাবা বলে সাথে সাথে ওখানে জ্ঞান হারায়। বাড়ির লোক যখন দেখে যে এখানে তো ছিল, এবার যে মুখাগ্নি করে তাকে তো একা ছেড়ে দেয় না, বাড়ির লোক কথা বলতে বলতে লক্ষ্য করেনি। যখন পরে দেখে যে কোথায় গেল, তখন ঘরে এসে দেখছে জানালার কাছে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি, ধরলে ধরলে, কি হলো কি হলো। জ্ঞান আসতে তখন অলোক দাদা ভাইয়ের বাবা, যিনি বাবা, সবটা বলেন যে আমি মা এরকম আমি দেখেছি, আমি এরকম দেখেছি মা। তো তখন মা বলছে, কি বলছিস, তোর বাবাকে তুই দেখেছিস? বলছে, হ্যাঁ মা, আমি বাবাকে দেখেছি। পাড়ার গ্রামের লোক সবাই বলছে, কি হলো, কালকে শ্রাদ্ধ কাজ, হ্যাঁ আজকে সে এসেছে। আর এটা বাস্তব, শ্রাদ্ধ শান্তি 13 দিন হয় না, ওনার আত্মা তো থাকে, সবটা দেখে। যেহেতু উনি অলোক দাদা ভাইয়ের বাবা, তার বাবার জন্য খুবই কষ্ট পাচ্ছিলেন, সবসময় একা একা থাকতে ভালোবাসতেন। বাবার মুখাগ্নি করেছে, বাবার ওই মুখটা যখন হালকা করে বের করা কাঠের মাঝে, তখন ওই মুখের মধ্যে মানে আগুন দিতে পাশে, মানে সেটা ওনার চোখে জিনিসটা মানে ঘুরছিল, সে কোনো মতে সেই জিনিসটা ভুলতে পারছিল না, যে আমি মুখে আগুন দেব এটা নিতে পারছিল না। তো বাবা দেখা দেয়। যাই হোক, ঘটনাটা কিন্তু এখানে শেষ না। পরের দিন ছিল 19শে ফেব্রুয়ারি। পুরো পাড়ার লোককে নেমন্তন্ন করে, যতটা সামর্থ্য পাড়ার লোকও কিছুটা দেয়, দিয়ে শ্রাদ্ধ শান্তির কাজটা খুব সুন্দরভাবে মিটে যায়। মিটে যাওয়ার পর যে বাবা ছিলেন, মানে আমাদের অলোক দাদা ভাইয়ের বাবা, উনি পড়াশোনা করতেন। উনি ওই আস্তে আস্তে স্কুলের দিকে আবার মন বসায়। কেন, বাড়ি থেকে বললো, দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, বাবার তো যাবার ছিল, কিন্তু তুমি তো এরকম করে তোমার জীবন নষ্ট করতে পারো না, তুমি এবার যাও, তুমি তোমার মতো এবার যাও। তো সে তার মতো তখন কোচিং এ পড়তে যেত, বাড়িতে পড়াশোনা করতো, স্কুলে যেত। একদিন বলে আমাদের অলোক দাদা ভাই, বলছে বাবার মুখ থেকে শোনা, আমার বাবা এগুলো আমাকে বলেছিলেন, বাবাও নেই, বাবা মারা গেছেন, বাবা মারা গেছে গত বছর। বলছেন মানে একদিন সন্ধ্যার সময় বাবা আসছেন, প্রায় 1-2 বছর পরের কথা, কিন্তু এটা একদম স্বাভাবিক জীবন যাপন করছেন। সেই যে বাবাকে শ্রাদ্ধর আগে সন্ধ্যায় দেখে, ওই শেষ, তারপরে কিন্তু আর কোনো কিছু হয়নি। তারপর বাবা একদিন
বলছেন আমার বাবা একদিন সন্ধ্যাবেলায় পড়ে আসছেন। তখন উনি ক্লাস 11-এ পড়ে আসছেন। বলছে ছাতা নিয়ে যান বৃষ্টির জন্য, বর্ষাকাল ছিল, বাইরে বিশাল বৃষ্টি, বাড়ি তো ফিরতেই হবে। ওই পথে সবাইকেই বলে যে তোরা চল, ওই পথে 3-4টে বন্ধু আসে। কিন্তু বৃষ্টি হবার কারণ ওরা যখনই বৃষ্টি হতো তখন ওদের মানে যেখানে পড়তে যেত ওর কাছাকাছি একটা বন্ধুর বাড়ি ছিল, অনেক বড় বাগান বাড়ি, অনেকগুলো ঘর, স্কুলের মতো। তো সেই বাড়িতে বেশিরভাগ ওই বন্ধুরা থেকে যেত ওই সময়। এমনকি মাস্টার মশাই যিনি পড়াতে আসতেন উনিও থেকে যেতেন ওই বাড়িতে। ওই ছেলেটির মা, মানে যাদের অনেক বড় বাড়ি, যাদের বাড়িতে এরা থাকতো, ওই ছেলেটির মা খিচুড়ি করে সবাইকে খেতে দিত। কারণ ওই সময় না, গ্রামের দিকে তো ঘটনাটা বলছি আমি, গ্রামের ঘটনা, মানে বৃষ্টি হলে কেউ বাড়ি যেত না। যদি তুমুল খুব বৃষ্টি হচ্ছে তখন কেউ বাড়ি যেত না, ওখানে পড়তে গিয়ে আটকে গেলে ওখানে থাকতো। আর তখন তো ফোন টোন ছিল না, ফোনে বলবে, এটা বাড়ির লোকেও জানতো যে ও আসবে না, ওখানে থাকবে। যদি পাছে কেউ সাইকেল নিয়ে খবর নেয় বা কেউ এসে খবর দিল, তাহলে জানতে পারলো যে ওখানে রয়েছে। আদার্স কিন্তু জানার কোনো নেই, লোকে অনুমান করেই নিত বৃষ্টি হচ্ছে ওখানে রয়েছে, এটা বলা থাকতো। তো সেখানে আমাদের অলোক দাদা ভাইয়ের বাবা সেদিনকে বাড়ি চলে আসে। অলোক দাদা ভাইয়ের বাবা বলেন যে আমার ওখানে থাকাটা ঠিক ভালো লাগছিল না। তা ওনার ভালো লাগছে না বলে উনি 1 পা 2 পা 3 পা করে বাড়ির দিকে উনি রওনা দেয়। বলছে যখন উনি আসছে ছাতা মাথায় দিয়ে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো প্রচুর ঢালা বৃষ্টি, আর গ্রাম সাইড পুরো অন্ধকার কুটকুট করছে। এমনিতেই তখন রাস্তাঘাটে অতটা আলো থাকতো না, হয়তো এইখান থেকে গিয়ে অনেক দূরে একটা বাল্ব লাইট জ্বলছে, আবার ওখান থেকে আর অনেকটা হেঁটে গিয়ে রাস্তা একটা বাল্ব লাইট জ্বলছে। তখন তো এত বড় বড় লাইট, দিনের মতো আলো, এত যানবাহন, মানুষ কিছুই ছিল না, তখন অনেক কম ছিল। তো অলোক দাদা ভাইয়ের বাবা যখন ওই বৃষ্টি মাথায় ছাতা নিয়ে যখন খুব তাড়াতাড়ি হেঁটে আসছেন, হঠাৎ তখন একটা পোড়া কাঠ পোড়া গন্ধ উনি পাচ্ছেন। এবার বৃষ্টির সময় কোথায় কি পুড়বে, দুপাশে তো ফাঁকা ধানের ক্ষেত আর সবজি চাষ, বড় বড় বাঁশ গাছের ঝাড়, আর মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। উনি হেঁটে আসছেন, কাঠপোড়ার একটা গন্ধ উনি পাচ্ছেন। তো বলছে যে কোথায় একটা কাঠ পুড়ছে, কি জানি কোথায় এরকম হচ্ছে বুঝতে পারছি না, মনে হয় কোনো জায়গায় কাঠ টাঠ পুড়িয়েছিল, বৃষ্টি আসার দরুন কত নিভে গেছে। তখন এই কথা ভাবতে ভাবতে মনে পড়লো যে আমি যেই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি এইখানে তো শ্মশান আছে, মানে মাঠের উপর, আগে তো শ্মশান কোনো নির্ধারিত জায়গায় ছিল না, মাঠের উপরেই ডেড বডি পোড়ানো হতো। এইবার যেখান থেকে আসছে ওখানে হচ্ছে শ্মশান, সর্বনাশ করেছে। এবার যখন মনে পড়ে গেছে তখন কিন্তু অলোক দাদা ভাইয়ের বাবার কিন্তু রীতিমতো ভয় লাগছে, শ্মশান দিয়ে যাচ্ছে, মানে বাচ্চা তো, বাচ্চা বয়স, 17-18 বছর বয়স, তখন ভয় তো লাগবেই, কি আর এমন বয়স, একা, তার মধ্যে অন্ধকার বৃষ্টির রাত। তখন বলছি কি, মনে হয় শ্মশানে কোনো ডেড বডি পুড়ছিল, মানে কোনো মৃত দেহ পুড়ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসায় নিভে গেছে। অনেক সময় হয় না, মানে আগুনে দিয়ে চলে যায়, অনেকেই চলে যায়, উঠতে থাকে, পুরো বন্ধ হয়ে যায়, পরে এসে সকালবেলা আবার অস্থিগুলো নিয়ে যায়। তো বলছে মনে হয় পুড়ছিল, বন নিভে গেছে। তো তখন তাড়াতাড়ি আসছে, খুব ভয় পেয়েছে, মানে শ্মশানের কথা ভেবে ভয় পেয়েছে, তাড়াতাড়ি আসছে। হঠাৎ করে লক্ষ্য করে একটা রাস্তায় একদম মানে ধারে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মাথাটা ঘোমটা দেওয়া, একটা মানে ছাপা ছাপা ধরনের শাড়ি পরা, বৃষ্টিতে কিন্তু ভিজছে, ভিজে ভিজে কাঁদছে, এরকম করে কাঁদছে। তো অনেক দূর থেকেই কান্নার শব্দটা পাচ্ছিল, যেরকম নাকে নাকে কে কাঁদছে। তারপর যখন আস্তে আস্তে রাস্তার ধারে আসে তখন দেখছে একজন মহিলা
মাথায় পুরো ঘোমটা। তখন অলোক দাদাভাইয়ের বাবা তখন বলছেন যে কি হলো ব্যাপারটা, মহিলাটি বৃষ্টিতে ভিজে ভিজে এত রাতে কাঁদছে কেন, কিছু কি তাহলে হলো, কি ব্যাপার? তা তখন দাদাভাইয়ের বাবা ওই মহিলাটির কাছে এসে বলে, জেঠিমা এখানে দাঁড়িয়ে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। কোনো কথা বলে না, কোনো সাড়া দেয় না সেই মহিলা। তখন দাদাভাইয়ের বাবা ওখান থেকে পাশ কাটিয়ে যখন দু পা এগিয়ে যায়, তখন সেই মহিলাটি খনা খনা গলায় বলে, কেনা চলে যাচ্ছিস একা একা, তোর জন্য অপেক্ষা করছি তো। তখন সাথে সাথে ঘুরে দাঁড়ায়, আমি তোমাদের বলছি আমারই গা কাটা দিচ্ছে, সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে ভয় তো অলরেডি পেয়েই ছিল আগে থাকতে। তখন বলছে, কে জেঠিমা আপনি, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন, এরম করে কথা বলছেন কেন, ভালো করে কথা বলতে পারছেন না, এই কথা বলে। মানে এই কথাগুলো অলোক দাদাভাইয়ের বাবা যে বলছে না, সব কিন্তু ভয়তে বলছে, কারণ উনি এতটা ভয় পেয়ে রয়েছে, ওগুলো ভয়তে বলছে। তখন সে মহিলা এরকম করে হাসে। আর অলোক দাদাভাইয়ের বাবা তখন বুঝতে পারে যে না, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না, একে তো বড্ড বেশি নাকে নাকে গলা, তারপর এরকম ভাবে হাসছে, একদম নাকে নাকে হাসিটা। তো তখন সাথে সাথে কি করে, দৌড়, বাড়িতে দৌড় দেয়, বাড়ির পথেই ছিল, দৌড়ে 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 বাড়ি যায়। যখন বাড়িতে যায় তখন গিয়ে মানে বাড়ির, প্রথমেই বললাম না, মানে অলোক দাদাভাইয়ের যে অ্যাকচুয়ালি বাবার বাড়ি, বাড়িটা ছিল পুরো চারপাশে পুকুর জঙ্গল সব ভর্তি আর কি, বোঝাই তার মাঝখানে বাড়ি। তো অতটা জঙ্গলে যাবে, পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, পুরো কিটকিট করছে, মানে মনে হচ্ছে অলোক দাদাভাইয়ের বাবা একমাত্র পৃথিবীতে বেঁচে রয়েছে, কোনো মানব জীবন শূন্য পৃথিবী, কিছু নেই। উনি একাই এপাশ থেকে ওই পাশ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। যখন ঘরের একদম গেটের সামনে যায়, তখন গিয়ে ওখান থেকে, মা, ও মা, মাগো, ও মা লণ্ঠন নিয়ে বাইরে আসো মা, আমার ভয় লাগছে। যখন চিৎকার করতে থাকে তখন দেখছে মা, মা কিন্তু না, দেখছে ওই যে বাড়ির সোজা চারপাশে পুকুর, চারপাশে জঙ্গল, ওর মাঝখান দিয়ে যে উঠোন করা, সেই উঠোন দিয়ে একজন সাদা কাপড় পরা কেউ হেঁটে আসছে, যার হাতে কোনো লণ্ঠন কিছুই নেই, কিন্তু ওই জায়গাটা পুরো যতটা ওনার আয়ত্ত, মানে উনি যতটা জায়গা জুড়ে আসছে, পুরো জায়গাটা আলো হয়ে রয়েছে দিনের মতো। যখন দাঁড়িয়ে আমাদের অলোক দাদাভাইয়ের বাবা অত তো বুঝতে পারছে না, ভাবছে মাই আসছে, আলো দেখে অত বুঝতে পারছে না, ভয় তো রয়েছে না যে হাতে হ্যারোকিন আছে না কি আছে। যখন কাছে এসে দাঁড়ায় তখন অলোক দাদাভাইয়ের বাবা দেখে যে তার বাবা, যার বাবাকে প্রায় 2 বছর আগে সে মুখে আগুন দিয়েছে, সেই বাবা এসে সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পৈশাচিক একটা হাসি হাসে, ঠিক এই রকম ভাবে হাসিটা হাসে। তখন বলে বাবা, বলে সাথে সাথে ওখানে পড়ে যায়। বাড়িতে যখন তার মা ছিলেন, মা ছিলেন, ওনার ঠাকুমা ছিলেন, যখন আবার শুনতে পারে যে অলোক দাদাভাইয়ের বাবা যখন ডাকছে মা মা করে, তখন তার মা তার ঠাকুমাকে বলছে যে আচ্ছা মা, মনে হচ্ছে না আপনার নাতি ডাকলো। তখন ঠাকুমা বলছেন, মানে অলোক দাদাভাইয়ের ঠাকুমা, মানে অলোক দাদাভাইয়ের বাবার ঠাকুমা, তখন বলছেন যে না না, বৃষ্টিতে তো ও তো পড়ে বাড়ি আসে না, এত বৃষ্টি, ওকে তো বলা আছে ওর বন্ধুর বাড়ি থাকবে। না না বৌমা, আমার মনে হচ্ছে তোমার কিছু ভুল হচ্ছে, হতেই পারে না। তখন যে বাবার মা, মানে আমাদের অলোক দাদা ভাইয়ের যে মা, মানে ঠাকুমা, ঠাকুমা তখন বলছে
না না, না না, আমার মনে হচ্ছে ও এসছে, আমার ছেলে এসছে। তখন সে লণ্ঠন হাতে নিয়ে বাইরে যখন ছুটে আসে, দেখে একদম উঠোনের বাইরে রাস্তায় পড়ে আছে। সে চিৎকার চেঁচামেচি করে ঘরে নিয়ে যেতে তখন বলে যে আজকে আমি আমার বাবাকে দেখেছি। যখন বারবার এরকম হয় তারপরে রাস্তায় সব কথাটাই বলে, তখন যে পুরোহিত মশাই থাকেন ওনাদেরকে এই কথাটা জানান। বাড়ির লোক যখন জানান তখন পুরোহিত মশাইরা বলেন যে বাবার আত্মা কাজ তো হয়েছে, কিন্তু ছেলের সাথে রয়েছে, আত্মাটি মুক্তি পায়নি। মানে মুক্তি বলতে কি, ছেলে বউ জমি জায়গা মা সংসারের দায়িত্ব, এই জিনিসগুলো অলোক দাদা ভাইয়ের যে বাবার বাবা ছিলেন উনি এগুলো ভুলতে পারেননি। মানে অলোক দাদা ভাই ঠাকুরদা এগুলো ভুলতে পারেননি, উনি তার টানে ওখানে রয়ে গেছেন। যাই হোক, এটাই ছিল ঘটনা। তারপরে ওনারা পরে আবার শ্রাদ্ধ শান্তি বাড়িতে কীর্তন, হ্যাঁ, তারপর রাম নাম সব দেয়। দাদা ভাই বলেন, সে আমার বাবা বলেন, পরে আর আমি দেখিনি। তারপরে তো ওখান থেকে ওনারা যে গ্রামে থাকতো ওখান থেকে ওনারা চলে আসে, ওখানে সব বেচে টেচে দিয়ে ওনারা পরে কলকাতায় গড়িয়াতে এসে বসবাস করতে শুরু করেন। গড়িয়ায় আসার পর কলকাতায় ওনাদের সাথে আর কিচ্ছু ঘটেনি। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আর কালকে তোমাদেরকে আমি একটি ঘটনা দিয়েছিলাম। দেখো, আমার শরীরটা অ্যাকচুয়ালি দুদিন ধরে খুব একটা ভালো নেই, বুঝেছো? যার কারণে আমি বোনের ঘটনাটাই আমি দিই। বোনকে আমি বলেছিলাম যে বোন, আমি তোমার ঘটনাটা আমি দিচ্ছি। তো বোন যেরকম ভাবে আমার মনে হয় বলেছিল, খুব সুন্দর করে বলেছিল, যার কারণে আমি বোনের ঘটনাটাই আমি পুরো তোমাদের কাছে তুলে দিয়েছিলাম। অনেকেই বলেছো ভালো লেগেছে, একজন দুজন বলেছো যে তোমার মুখে এই ঘটনা শুনতে চাই। বোনও আমাকে বলেছে যে দিদিভাই আমি চেয়েছিলাম যে ঘটনাটা তুমিই বলো, তোমার মুখেই শেয়ার করো, তাতে কি হয়েছে? আরে বাবা, সবাই একটু বলুক না, কি আছে? তোমাদের মাঝে মাঝে তো একঘেয়েমিও লাগে না, সবাই বললে ভালো লাগে, তাতে কি হয়েছে? এবার চলো আম, তাড়াতাড়ি কমেন্ট গুলো পড়ে নি। হ্যাঁ, আর একটা কথা, দেখো আমি কমেন্ট ছোট বড় এক লাইনের বা তোমরা হার্ট দিচ্ছ ইমোজি সেগুলো আমি দেখি, সবই পড়ি। কিন্তু যারা যারা বড় বড় অনেক কমেন্ট করবে সেই কমেন্ট গুলো আমি একটু পড়বো, ঠিক আছে? কারণ আমাকে অনেকে পার্সোনালিও এসে বলে দিদি ভাই এত এফোর্ট দিয়ে আমরা ঘটনাগুলো তোমাকে লিখি। এফোর্ট, হ্যাঁ, এত এফোর্ট দিয়ে তোমাদের ঘটনাটা দিদিভাই লিখি তোমাকে, তুমি ঘটনাগুলো একটু পড়ো না, খুব খারাপ লাগে, তাই জন্য আমি পড়বো, ঠিক আছে? চলো, তোমরা বড় বড় কিন্তু কমেন্ট করবে, পড়বো। বং হিন্দু হেসেল, ঘটনাটা কিন্তু এই বোনেরই ছিল। এটা বোনের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, আমি প্রমোট করছি না, কিন্তু বোন আমাকে বলেছে যে দিদি ভাই আমার বং হিন্দু হেসেল যে চ্যানেলটা রয়েছে সেটা আমারই। আমি বললাম আচ্ছা। তো সেই বোনেরই জীবনে ঘটে যাওয়া ঘটনা। তারপরে হচ্ছে স্বপন রাউত, সন্তুর দুনিয়া, রূপা দে, পার্থ দাস, পরপর দুটো কমেন্ট করেছে, ভাস্কর অধিকারী, তারপর আবার পার্থ দাস, তারপরে কমেন্ট করেছো শিপ্রা ব্যানার্জি, তোমার ফোন নম্বরটা খুব দরকার, দাও না বোন। আচ্ছা, নাম্বার আমি দেওয়া আছে কমেন্ট বক্সে, একটু তোমরা একটু কমেন্ট বক্সটা চেক করবো, ওখানে নাম্বার দেওয়া থাকে, পিন করা থাকে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, তারপর কমেন্ট করেছো পার্থ দাস, তারপর পাপ্পু দে ভাই, রশ্মি ব্যানার্জি, তারপরে আমাদের কমেন্ট করেছো দীপক হালদার, সন্ধ্যা মণ্ডল, অ্যাঞ্জেলিনা সোরেন, বং হিন্দু হেসেল। এই যে বলেছে দিদিভাই আমার ঘটনাটি শুনে ভালো লাগলো, কিন্তু দিদিভাই তোমার মুখে ঘটনাটি শুনলে আরো ভালো লাগতো। ও নিজেও চায় যে আমি শোনাই, কিন্তু আমি ওটাই দিলাম কারণ আমার বললাম না দুদিন ধরে মাথা টাথা তুলতে পারছিলাম না। যাই হোক, অনুপম বিশ্বাস, তারপরে কিউট দিশা ব্লগ, সন্ধ্যা মণ্ডল, তারপর কমেন্ট করেছো মিম, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, অভিজিৎ দোলই, তারপরে সন্ধ্যা মণ্ডল, পার্থ দাস, সোনিয়া মণ্ডল, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস দিদি ভাই। সুজাতা দাস দিদি ভাইয়ের কমেন্ট একটু পড়বো। বনু, তুমি ঘটনা বলবে, তোমার মুখে ঘটনা শুনতে ভালো লাগে, তোমার ঘটনা বলার ধরন আলাদা বনু, তুমি বলবে বনু, আমার অনেক ভালোবাসা নিও, আর সাথে অনেকগুলো রেট
হার্ট দিয়েছে। হ্যাঁ দিদি ভাই, অবশ্যই আমি বলবো। আসলে আমি শরীরটা ভালো ছিল না, তোমরা পাবে না কিছু, ওর জন্য আমি বোনের ঘটনাটা দিই। বেশ, কিন্তু বোন বলেছে, আমার খুব ভালো লেগেছে ঘটনাটা। তারপরে মিঠু রয় বলেছে, সোনা, যে কোনো ঘটনার কথা শুধুই তোমার মুখেই শুনতে চাই, আর ভালোও লাগে। আচ্ছা, নীলিমা সিংহ, তারপরে আমাদের শ্রেয়াস ভাই, অনেকদিন পর ব্যাক করেছো ভাই, পড়াশোনার চাপ আছে আমি বুঝতে পারি। আচ্ছা, তারপরে আমাদের শ্রাবণী হাজরা, কিষাণু মান্না, তারপর পার্থ দাস। পার্থ আমাদের সেরা কমেন্ট করেছে, আজকেও দেখে নিয়েছি, সেরা সেরা পার্থই করেছে কমেন্ট। জলি হাজরা দিদি ভাই বলেছেন, ঘটনাটা সত্যি খুব ভালো লেগেছে বনু, আজকের ঘটনাটা অন্যরকম ছিল, ভালো লাগছে ঘটনাটা। আমার মিষ্টি সোনা বোন, খুব ভালো থেকো, লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদি ভাই। তারপর আমরা পড়বো, আহ না এখন আর পড়ছি না, এখানে গিয়ে আমি একটুখানি বড় বড় কমেন্ট গুলো একটু খুঁজে পড়ছি। পার্থ দাস লিখেছে, আজকের ঘটনাটা বেশ অন্য স্টাইল, বেশ ভালো লাগলো ভিডিওটা, খুব ভালো লাগলো ভিডিওটা। তোমার ঘটনা রাতে না শুনলে ঘুম হয় না, বেশ ভয়ের। ওই জন্যই তো আমি কষ্ট করে হলেও, শত কষ্টর মধ্যেও ঘটনা দিই, যখন দিতে পারি না তখন নয় কোনো সমস্যায় পড়ি, না হলে শরীর একদম দেয় না। তারপর গঙ্গা বৈরাগী, প্রদীপ দাস, পিন্টু ঘোষ, তারপর টুকু সাবারবাল বলেছো, বাহ, আজ বেশ একটা নতুন ঘটনা শুনলাম, এক্সিলেন্ট, এরকম আরো শুনতে চাই সোনা, ছোট মা, লাভ ইউ। আচ্ছা তাহলে বলো তো, দাদা ভাই আবার বলছে যে শুনতে চাই, সরি দিদি ভাই, সরি, হ্যাঁ, আমি দাদা ভাই আর দিদি ভাইয়ের মধ্যে টুকু সাবারবাল হচ্ছে দিদি ভাই। আচ্ছা, তারপর অরূপ ভট্টাচার্যা, তারপরে সুমনা ভট্টাচার্যা, তারপর স্বপন রাউত, পার্থ দাস, চন্দনা গোপে, তারপরে কমেন্ট করেছো পার্থ দাস। তারপর একদম শেষে দীপক হালদার বলেছো, আমি কিন্তু সরাসরি ভিডিও দেখি না, ডাউনলোড করে রাখি, পরের দিন দুপুরে দেখি। মানে বুঝতে পারছো, মানে তুমি ভয় পাও। তো চলো এখনের মতো আসছি, যে যেরকম ভাবে খুশি সে সেরকম ভাবে ঘটনাগুলো শোনো, আর লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, তোমরা সাথে থেকো, আমাদের তো এটাই পরিবার। এখনের মতো আসছি, লাভ ইউ টু, সবাইকে অনেক অনেক ভালোবাসা, গুড নাইট, টাটা।